নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মোদিজির স্বপ্নের প্রজেক্ট, নাম যার অপারেশন লোটাস, যেটা ছিল ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে সুপরিকল্পিত, সবচেয়ে নিখুঁত রাজনৈতিক অস্ত্র, সেই অস্ত্রটাই আজ হঠাৎ মরচে ধরে বসে আছে। যে বিজেপি মাত্র 15-20 দিন আগেও তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ আর উদ্ধব ঠাকরের 6 জন সাংসদ ভেগে এনে উৎসব করছিল, সেই একই বিজেপি আজ কেন হঠাৎ চুপ হয়ে গেল? কেন থমকে গেল আম আদমি পার্টি, আরজেডি আর জেএমএমকে ভাঙার সেই নিশ্চিত পরিকল্পনা? কেন অমিত শাহের মতো একজন অভিজ্ঞ ঠান্ডা মাথার রাজনীতিকের হাত কাঁপতে শুরু করলো? উত্তরটা লুকিয়ে রয়েছে বিজেপির নিজের ঘরের ভেতরে। অযোধ্যার রাম মন্দিরের নাম করে তোলা চাঁদার টাকা নিয়ে যে কেলেঙ্কারির গন্ধ পাওয়া যাচ্ছে, যেভাবে দলের ভেতরে অমিত শাহ বনাম নীতিন নবীন শিবিরের রেষারেষি প্রকাশ্যে আসতে আছে, যেভাবে একজন মন্ত্রীর গোটা ব্যক্তিগত দপ্তর একদিনের মধ্যে উড়িয়ে দেওয়া হচ্ছে, এই সব মিলিয়ে বিজেপির অন্দরমহলে যে আগুন জ্বলছে, সেই আগুনের তাপেই পুড়ে যাচ্ছে মোদিজির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রকল্প। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব বিজেপির ভেতরে এই লুকোনো যুদ্ধ, ক্ষমতার এই নীরব লড়াই আসলে কতটা গভীর, আর এর ফলে আগামী দিনে ভারতীয় রাজনীতিতে কেমন প্রভাব পড়তে চলেছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই পুরো গল্পটা যতটা আপনি ভাবছেন তার চেয়েও অনেক বেশি জটিল এবং অনেক বেশি চাঞ্চল্যকর। আমরা কথা বলবো ভারতীয় রাজনীতির এমন একটা প্রসঙ্গ নিয়ে, যা নিয়ে মূলধারার মিডিয়াতে খুব একটা আলোচনা হচ্ছে না, কিন্তু রাজনৈতিক করিডোরে এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় আলোচনার বিষয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশেই এমন কিছু তথ্য আছে যা আপনার রাজনৈতিক বোঝাপড়াকে অনেকটাই বদলে দিতে পারে। বন্ধুরা, একটু কল্পনা করুন, একটা নৌকো যেটা তীরের একেবারে কাছে এসে পৌঁছে গিয়েছিল, আর ঠিক তখনই মাঝ দরিয়াতে থমকে গেল। ভারতীয় জনতা পার্টির অপারেশন লোটাসের অবস্থা ঠিক এখন এমনটাই। এই নৌকা চালাচ্ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে, আর তার প্রধান নাবিক ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু নৌকার ভেতরে যদি একাধিক ফাটল দেখা দেয়, তাহলে নৌকা বাইরের ঢেউ মোকাবেলা করার আগেই সেই নৌকাটা ডুবতে বসবে। তাই তো বন্ধুরা, আসল পরিকল্পনাটা ঠিক কী ছিল সেটা প্রথমে বুঝে নেওয়া দরকার। 20 জুলাইয়ের আগে, অর্থাৎ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই বিজেপির লোকসভায় একাধিক ছোট ছোট বিরোধী দলকে ভাঙার একটা জোরালো এবং দ্রুতগতির অপারেশন চালাচ্ছিল। এই অপারেশনের লক্ষ্য ছিল বিশেষত যেই সব আঞ্চলিক দল যাদের সাংসদ সংখ্যা কম, যাদের সহজেই টোপ দিয়ে বা চাপ দিয়ে ভাঙানো সম্ভব। শুরুর দিকে এই অভিযান রীতিমতো বুলেট ট্রেনের গতিতে এগোচ্ছিল। তৃণমূল কংগ্রেস থেকে একটা বড় অংশ, প্রায় 20 জন সাংসদ ভেঙে আনা হয়েছিল। উদ্ধব ঠাকরে শিবসেনা থেকে প্রায় 6 জন সাংসদ বিজেপির খাতায় নাম লিখিয়েছিলেন। মনে হচ্ছিল বিজেপির এই রথ কেউ থামাতেই পারবে না, কিন্তু ঠিক তখনই ঘটল সেই মোড়। অযোধ্যার রাম মন্দির নিয়ে চড়া জামে জমি কেনা বেচা আর মন্দিরের জন্য তোলা চাঁদা নিয়ে এমন একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, যা গোটা দলটাকে একেবারে নাড়িয়ে দেয়। বিজেপি সম্পূর্ণভাবে এই বিতর্কের মধ্যে আটকে পড়ে। এর পাশাপাশি দলের ভেতরেই তৈরি হয় একাধিক অভ্যন্তরীণ ইস্যু, যা শীর্ষ নেতৃত্বকে রীতিমতো ব্যাকফুটে ঠেলে দেয়। আসল কথা হলো, বিজেপির শীর্ষস্তরের ক্ষমতার লড়াই এবং পারস্পরিক অবিশ্বাস এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, যা আগে কখনো এতটা স্পষ্টভাবে দেখা যায়নি। আর এই অভ্যন্তরীণ সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে দল ভাঙার সেই কুখ্যাত কৌশলের ওপর, যাকে রাজনৈতিক মহলে বলা হয় অপারেশন লোটাস। এই অপারেশন লোটাস হঠাৎ থমকে যাওয়া কিন্তু বিরোধী শিবিরের জন্য একরকম আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। যে দলগুলো বিজেপির মূল টার্গেট ছিল, তারা আপাতত নিশ্চিত ভাঙনের হাত থেকে বেঁচে গেছে। বন্ধুরা, এই তালিকায় রয়েছে আম আদমি পার্টি, যাদের লোকসভায় 3 জন সাংসদ আছে; তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল, যাদের 4 সাংসদ আছে; ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, যাদের 3 জন সাংসদ; আর সবচেয়ে বড় নাম শরদ পাওয়ারের এনসিপি, যাদের 8 জন সাংসদ একেবারে ভাঙনের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছিলেন। এই দলগুলো বিজেপির নিজেদের ঘরের আগুনের কারণে এক প্রকার লাইফলাইন পেয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, এই স্বস্তি কতদিন টিকবে? বিজেপির অন্দরমহলের এই সংকট কি সাময়িক, নাকি এটা দলের গভীরে বাসা বাঁধা একটা স্থায়ী রোগ? আজকের ভিডিওতে আমরা সেটা ধাপে ধাপে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। এবার প্রশ্ন হলো, মোদিজি কেন এত তাড়াহুড়ো করছিলেন? কেনই বা 20 জুলাইয়ের আগে এই বিশাল অপারেশনটা সম্পূর্ণ করতে চেয়েছিলেন? এর উত্তর লুকিয়ে রয়েছে সাংসদদের আসন্ন বাদল অধিবেশনে। 2026 সালের 20 জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশন। আর এই অধিবেশনে মোদী সরকার কিছু অত্যন্ত বড় বিতর্কিত বিল বা আইন সংসদে পাশ করানোর পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে।
এখানে একটা সাংবিধানিক সমস্যাও আছে। ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো ধরনের বড় আইন বা নীতিগত পরিবর্তনের জন্য সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু বর্তমান লোকসভার অঙ্ক অনুযায়ী মোদিজির একক বা দলীয়ভাবে সেই ম্যাজিক ফিগার নেই। আর সেই সংখ্যা জোগাড় করার জন্যই গত 1.5-2 মাস ধরে পর্দার আড়ালে চলছিল এক বিশাল রাজনৈতিক দাবা খেলা। এই অপারেশনের প্রথম ধাপের দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার অত্যন্ত বিশ্বস্ত সহযোগী ভূপেন্দ্র যাদব। এরা দুজন মিলে তৃণমূল কংগ্রেসের 20 জন সংসদকে ভেঙে মোদিজির হাতে কিন্তু তুলে দিয়েছিলেন। এক ঝটকায় 20 জন সাংসদ, এটা চারটিখানি কথা নয় বন্ধুরা। ঠিক একই সময় মহারাষ্ট্রে অমিত শাহের আরেকজন বিশ্বস্ত সহযোগী একনাথ শিন্ডে উদ্ধব ঠাকরের দল থেকে 6 জন সাংসদ ভেঙে এনে মোদিজিকে উপহার দেন। তৃণমূলের 20 জন আর উদ্ধব ঠাকরের 6 জন মিলিয়ে মোট 26 জন সাংসদ সরাসরি বিজেপি শিবিরে আসেন। এর পাশাপাশি বিজেপি পায় আরও একটা বড় রাজনৈতিক বোনাস বন্ধুরা। তামিলনাড়ুর প্রাক্তন শাসক দল ডিএমকে, যাদের লোকসভায় 22 জন সাংসদ, তারা হঠাৎ করেই বিরোধী ইন্ডিয়া জোট অ্যালায়েন্স থেকে নিজেদের দূরত্ব বাড়াতে শুরু করে। কংগ্রেসের হাত অনেকটাই আলগা করে তারা নিরপেক্ষ অবস্থান নেয়। আর মোদি শাহের রাজনীতিতে নিরপেক্ষ থাকার আসল মানে কি, সেটা রাজনীতি সচেতন মানুষেরা অনেক আগে থেকেই জানেন। এর ফলে যে বিজেপি নির্বাচনের পর মাত্র 292টি আসনে দাঁড়িয়েছিল, তারা মাত্র 15 থেকে 20 দিনের ব্যবধানে তাত্ত্বিকভাবে 318 বা তার বেশি আসনে শক্তি অর্জন করে ফেলে। যদি ডিএমকের 22 জন সাংসদকে এই হিসাবে যোগ করা হয়, তাহলে সংখ্যাটা কিন্তু 340-এর আশেপাশে যায়। যদিও এটা স্পষ্ট করে বলা দরকার যে ডিএমকে বিজেপিকে অন্ধভাবে সমর্থন করবে না, তারা ইস্যুভিত্তিক সমর্থনের কথাটাই হয়তো জানিয়েছে। তা সত্ত্বেও এই ঘটনাক্রম বিজেপির জন্য বিরাট স্বস্তি এবং বিরোধী জোটের জন্য একটা বড়সড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বন্ধুরা, এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকেই আসল নাটকটা শুরু। 292 থেকে 318 বা 340-এ পৌঁছালেও মোদিজির মূল লক্ষ্য কিন্তু তখনও পূরণ হচ্ছিল না। যে কোনো বড় সাংবিধানিক বিল পাশ করানোর জন্য প্রয়োজন ছিল 362 জন সাংসদের সমর্থন। এই সংখ্যা না হলেও অন্তত 350 জন সাংসদ তো লাগতই। আর এই ঘাটতি পূরণ করতেই নজর দেওয়া হয়েছিল সেই ছোট ছোট দলগুলোর ওপর। আম আদমি পার্টি, আরজেডি, জেএমএম, এরা সরাসরি বিজেপির র্যাডারে আসে। কিন্তু ঠিক একই সময় মোদিজির রাজনৈতিক গ্রহ নক্ষত্র যেন বিগড়ে যেতে শুরু করে। বন্ধুরা, একের পর এক এমন কিছু ঘটতে থাকে যা বিজেপির সাজানো ছক পুরোপুরি ওলটপালট করে দেয়। চলুন এই কারণগুলো একে একে বুঝে নিই। প্রথম কারণ, রাম মন্দিরের চাঁদা কেলেঙ্কারি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং তার আশেপাশের জমি কেনা বেচায় বিপুল অঙ্কের চাঁদা বা আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসে। এই ঘটনায় বিজেপি এবং আরএসএস দুই পক্ষই তীব্র সমালোচনার মুখে পড়ে এবং জনগণের কাঠগড়ায় দাঁড়ায়। একটা ধর্মীয় প্রতীক নিয়ে যখন আর্থিক অনিয়মের প্রশ্ন ওঠে, তখন সেটা কতটা সংবেদনশীল হয়ে ওঠে তা বলার আর অপেক্ষাই থাকে না। দ্বিতীয় কারণ, ইথানল মিশ্রণ বিতর্ক। পেট্রোলে ইথানল মেশানো সরকারি নীতির কারণে সাধারণ মধ্যবিত্ত গাড়ি চালক এবং সাধারণ মানুষ প্রবল ক্ষুব্ধ হয়ে ওঠেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্যামেরার সামনে মানুষ সরাসরি সরকারের সমালোচনা শুরু করেন, যা সরকারকে ব্যাকফুটে যেতে বাধ্য করে। ছোট মনে হলেও এই ধরনের নিত্যদিনের সমস্যাই আসলে জনমতকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। তৃতীয় কারণ, আমলাতান্ত্রিক দ্বন্দ্ব এবং ভূপেন্দ্র যাদবের প্রসঙ্গ। যে ভূপেন্দ্র যাদব 20 জন সাংসদ ভেঙে এনেছিলেন, তার নিজের মন্ত্রণালয়ে পিএমও সরাসরি হস্তক্ষেপ করে। ভূপেন্দ্র যাদবের ব্যক্তিগত স্টাফের 4 জন উচ্চপদস্থ কর্তাকে একসাথে সরিয়ে দেওয়া হয়, যার মধ্যে 2 জনকে সরাসরি বরখাস্ত করা হয়। এই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোটেও ভালোভাবে নেননি বলে খবর। একটা কথা ভাবুন, যে মানুষটা মাত্র কয়েকদিন আগে দলের জন্য 20 জন সাংসদ ভাঙার মতো কঠিন কাজ করলেন, তার নিজের দপ্তরদের স্টাফদেরই যদি এভাবে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই বার্তাটা কি দাঁড়ায়? চতুর্থ কারণ, টিকিট বন্টন এবং রাজ্য রাজনীতি। মধ্যপ্রদেশে অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা নরোত্তম মিশ্রের টিকিট কেটে দেওয়া হয়, যা অমিত শাহ শিবিরের জন্য একটা বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। পঞ্চম কারণ, বিহারের নেতৃত্ব সংকট। বিহারের রাজধানী পাটনাতেও তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেছে। সেখানে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, যিনি মোদিজির অত্যন্ত ঘনিষ্ঠ এবং পছন্দের পাত্র বলে পরিচিত, তার শিবির এবং অমিত শাহ শিবিরের মধ্যে এক ধরনের অলিখিত দূরত্ব তৈরি হয়েছে। এই প্রধান 5টি কারণে যে বিজেপি একেবারে টপ গিয়ারে গাড়ি চালাচ্ছিল, তারা হঠাৎ করে সেই গাড়িকে নিউট্রাল গিয়ারে নিয়ে আসতে বাধ্য হয়েছে। ফলে 20 জুলাইয়ের অধিবেশনে মোদিজি হয়তো অনেকগুলো বড় বিল উপস্থাপনা করা থেকে বিরত থাকতে পারেন, কারণ প্রয়োজনীয় সংখ্যাবল এই মুহূর্তে বিজেপির হাতে নেই। বন্ধুরা, এখন আমরা শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে একটু আলোচনা করি।
উদ্ধব ঠাকরের দল ভেঙে যাওয়ার পর স্বাভাবিকভাবেই পরবর্তী লক্ষ্য ছিল শরদ পাওয়ারের এনসিপি। দিল্লিতে নাকি এর জন্য সম্পূর্ণ নীল নকশাও তৈরি হয়ে গিয়েছিল। তাহলে হঠাৎ করে অমিত শাহের এই নিখুঁত পরিকল্পনা থমকে গেল কেন? সাংবাদিক প্রকাশ পোহরে এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তার মতে শরদ পাওয়ার রাজি হচ্ছেন কি হচ্ছেন না, প্রশ্নটা কিন্তু ঠিক সেরকম নয়। শরদ পাওয়ার এই মুহূর্তে নিজের দলের সুপ্রিমো। তিনি যদি এখন দল পরিবর্তন করে কংগ্রেসে যান, তাহলে কংগ্রেস তো ক্ষমতাই নেই যে তাকে বড় কোনো মন্ত্রীপদ দেবে। আর তিনি মল্লিকার্জুন খাড়গের অধীনে কাজ করতে রাজি হবেন না বলেই মনে করা হচ্ছে। তাকে যদি কংগ্রেসে যেতেই হয়, তাহলে দলের সভাপতি পদ না হলে অন্তত জোটের আহ্বায়কদের পদ দিতে হবে। আর বিজেপির প্রসঙ্গে বললে শরদ পাওয়ার নিজে সরাসরি কখনো বিজেপিতে যাবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ তিনি ভালো করেই জানেন এই বয়সে এসে সরাসরি বিজেপিতে যোগ দিলে তার জীবনের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের অর্জিত সমস্ত সম্মান এবং ভাবমূর্তি ধুলোয় মিশে যাবে। মানুষের বিশ্বাস তার ওপর থেকে একেবারে উঠে যাবে। তাই তিনি নিজে সামনে না গিয়ে পর্দার আড়ালে দলের বাকিদের বলতে পারেন, তোমরা চলে যাও। ঠিক যেমনটা আগে অজিত পাওয়ারের ক্ষেত্রে একেবারে দেখা গিয়েছিল। আর নিজে তখন লোক দেখানো আক্ষেপ করেন যে আমি কি করব, আমার কথা তো কেউ শুনলো না, সবাই আমাকে ছেড়ে গেল। বন্ধুরা, এই দ্বিতীয় সম্ভাবনাটা কম গুরুত্বপূর্ণ নয়। শরদ পাওয়ারের দল হয়তো বাইরে থেকে ইস্যু ভিত্তিক সমর্থন দিয়ে দেবে বিজেপিকে, কিন্তু সরাসরি সরকারে যোগ দেবে না। কারণ কংগ্রেসের ভেতরেও নাকি বিজেপির কিছু ঘনিষ্ঠ মহল বসে আছে, যারা চায় না কংগ্রেস বড় হোক বা শরদ পাওয়ারের মতো নেতারা গিয়ে সেখানে মূল নিয়ন্ত্রণ নিয়ে নিক। এবার আসা যাক বন্ধুরা ছোট দলগুলোর ভাঙন এবং অমিত শাহের নিজের অবস্থান নিয়ে বিশিষ্ট সাংবাদিক অভিষেক কুমারের এক বিশ্লেষণে। লোকসভায় আপের 3 জন, আরজেডি 4 জন এবং জেএমএম এর 3 জন সাংসদ থাকা সত্ত্বেও বিজেপির চাণক্যরা কেন এই ছোট দলগুলো ভাঙার কাজ একেবারে থামিয়ে দিলেন? অভিষেক কুমারের মতে, যে বিজেপি বাংলার নির্বাচনের পর টপ গিয়ারে চলছিল, তাদের গাড়ি এখন সম্পূর্ণ নিউট্রাল গিয়ারে এসে দাঁড়িয়েছে। বাইরের মানুষের কাছে এই আকস্মিক পরিবর্তন আশ্চর্যজনক মনে হলেও বিজেপির ভেতরে যারা খবর রাখেন তাদের কাছে এটা মোটেও অস্বাভাবিক নয়। বর্তমানে বিজেপির শীর্ষস্তরে তীব্র অবিশ্বাসের বাতাবরণ চলছে বলেই মনে করছেন সাংবাদিক অভিষেক কুমার। মধ্যপ্রদেশের দতিয়া থেকে শুরু করে বিহারের বাঙ্কিপুর পর্যন্ত এই দ্বন্দ্ব একেবারে স্পষ্ট। দতিয়াতে অমিত শাহের ঘনিষ্ঠ লোকেরা নীতিন নবীনের ক্যাম্পকে জায়গা দিতে চাইছেন না, আবার পাটনায় নীতিন নবীনের লোকেরা অন্য ক্যাম্পকে কোণঠাসা করছেন। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে টিকিট পর্যন্ত বদলে দেওয়া হচ্ছে। তাই বাইরের দল ভাঙার আগে বিজেপিকে এখন নিজেদের ঘর যথেষ্ট সতর্কতার সাথে সামলাতে হচ্ছে। বন্ধুরা, জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লাহ অভিযোগ করেছেন যে তার দল ভাঙারও চেষ্টা করা হচ্ছে। আম আদমি পার্টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রাজ্যসভায় আপের 7 জন সাংসদকে ভাঙার গুঞ্জন থাকলেও লোকসভার 3 জনকে নিয়েই এখন দ্বিধায় রয়েছে বিজেপি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অমিত শাহকে এখন আগে দলের ভেতরে নিজের অবস্থান নিশ্চিত করতে হচ্ছে। তিনি কি এখনও দলের নম্বর 2, নাকি সেই জায়গায় মোদিজি ঘনিষ্ঠ নীতিন নবীন আধিপত্য বিস্তার করছেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অমিত শাহের মতো শক্তিশালী নেতার উপস্থিতিতে তার ঘনিষ্ঠ নবরোত্তম মিশ্রের টিকিট কেটে যাওয়া কিংবা মন্ত্রী ভূপেন্দ্র যাদবের গোটা ব্যক্তিগত স্টাফকে পিএমওর নির্দেশে এক ঝটকায় সরিয়ে দেওয়া, এসব ঘটনা যেন প্রমাণ করছে পর্দার আড়ালে ক্ষমতার ভারসাম্য হয়তো বদলে যাচ্ছে। একসময় যাকে বলা হতো মোদি শাহের সরকার, 2024-এর পর অনেকে বলতে শুরু করেছিলেন শাহের সরকার। আর এখন সেই শাহই যেন নিজের অবস্থান ধরে রাখতে ব্যস্ত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেবেন্দ্র ফডনবিসের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। শিন্ডে যেখানে অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত, ফডনবিস সেখানে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তাহলে কি ফডনবিস আর অমিত শাহের সম্পর্কও ভালো নয়? প্রকাশ পোহরের মতে এই পর্যবেক্ষণ একদম সঠিক। এর মূল কারণ হলো একনাথ শিন্ডে যে কোনো মূল্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদটি নিজের কাছে ধরে রাখতে চান। উদ্ধব ঠাকরের দল থেকে যে সাংসদদের ভাঙা হয়েছিল সেটা কিন্তু দেবেন্দ্র ফডনবিসের ইশারায় হয়নি, হয়েছিল সরাসরি অমিত শাহের নির্দেশে। শিন্ডে নিজেকে রাজ্য এবং দলে আরও শক্তিশালী করে তুলতে চাইছে। মহারাষ্ট্রে এখন জোরালো গুঞ্জন যে দেবেন্দ্র ফডনবিসকে খুব শীঘ্রই দিল্লির কেন্দ্রীয় রাজনীতিতে ডেকে নেওয়া হতে পারে। যদি তিনি দিল্লি চলে যান, তাহলে মহারাষ্ট্রের পুরো নিয়ন্ত্রণ চলে যাবে একনাথ শিন্ডের হাতে। এর পাশাপাশি রাম মন্দিরের চাঁদা কেলেঙ্কারি এবং আন্তর্জাতিক স্তরে তৈরি হওয়া নানা পরিস্থিতির কারণে বিজেপি এই মুহূর্তে সম্পূর্ণভাবে ব্যাকফুটে রয়েছেই বলে মনে করছেন সাংবাদিক প্রকাশ পোহরে। বন্ধুরা, একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে পারে, আরজেডি, আপ বা জেএমএম এর মতো ছোট দলগুলো কি ভবিষ্যতে ভাঙবে, নাকি তারা স্থায়ী লাইফলাইন পেয়ে গেল?
অভিষেক কুমারের মতে আপাতত এই দলগুলো একটা সাময়িক স্বস্তি পেয়েছে মাত্র, কিন্তু এই স্বস্তি কতদিন থাকবে তা নিশ্চিত করে বলা মুশকিল। শরদ পাওয়ারের দল ভাঙার ক্ষেত্রে একটা বড় বাধা হলো মারাঠা সেন্টিমেন্ট। যদি সাংসদরা দল ভেঙে বিজেপিতে যান তাহলে মাটিতে মারাঠা লবি সমর্থন হারানোর তীব্র ভয় থেকে যায়। তেজস্বী যাদবের আরজেডির ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে সাংসদ ভাঙার চেষ্টা হতে পারে, তবে দু একজন ছাড়া বাকিরা কতটা দলের সাথে শেষ পর্যন্ত টিকে থাকবেন সেটাই দেখার বিষয়। আর প্রকাশ পোহরের তার উপসংহারে যা বললেন তা এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তার মতে বিজেপির এই হঠাৎ শান্ত হয়ে যাওয়ার মূল কারণ রাম মন্দিরের চাঁদা নিয়ে ওঠা কেলেঙ্কারি। এই ঘটনার ফলে দেশ জুড়ে এবং বিশ্ব জুড়ে সাধারণ মানুষের আস্থায় একটা বড় আঘাত লেগেছে বলে তিনি মনে করছেন। বিজেপির কোনো নেতা এর স্পষ্ট উত্তর দিতে পারছেন না বলেও তিনি জানান। এমনকি বন্ধুরা, বিজেপি এবং আরএসএস এর সাধারণ কর্মীরাও নাকি ভেতরে ভেতরে এতটাই অস্বস্তিতে আছেন যে সাধারণ মানুষের মুখোমুখি হতে দ্বিধাবোধ করছেন। এই ধরনের অভ্যন্তরীণ অসন্তোষের প্রভাব আগামী দিনে কি রাজনৈতিকভাবে বিজেপিকে ভুগতে হতে পারে বলেই কিন্তু বিশ্লেষকদের মতামত। শেষ কথা হলো বন্ধুরা, এই গোটা বিশ্লেষণ থেকে একটা কথা স্পষ্ট, ক্ষমতার রাজনীতি যতই নিখুঁত পরিকল্পনায় চলুক না কেন, নিজের ঘরে আগুন লাগলে সেই পরিকল্পনা বেশি দিন একেবারে এগোতে পারে না। বিজেপির অভ্যন্তরীণ কোন্দল, রাম মন্দিরের চাঁদা নিয়ে ওঠা প্রশ্ন আর ক্ষমতার অন্দরমহলে এই লড়াই, এই সব কিছু মিলিয়ে আপাতত অমিত শাহের টার্গেটে থাকা ছোট দলগুলো একটা বিশাল রাজনৈতিক অভয়দান পেয়ে গেছে। কিন্তু এই যুদ্ধ আগামী দিনে কোন মোড় নেবে সেটা সময় কথা বলবে। আপনাদের কি মনে হয় এই লাইফলাইনটা কি সাময়িক, নাকি বিজেপির ভেতরের এই সংকট সত্যিই গভীরে বাসা বেঁধেছে? নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।